আবারও প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল দীপিকার। এই নিয়ে পরপর 5 রাত একই রকম ঘটনার সম্মুখীন হচ্ছে দীপিকা। যদিও এসব অনুভূতি বা ভালোবাসার ছিটে ফোটাও দাম এখন আর নেই স্বপনের কাছে। কোথা থেকে যে কি হয়ে গেল। আলো অন্ধকার ঘেরা দেওয়ালে ফুটে উঠছে একটা ভয়াল দর্শন ছায়া মূর্তি, উচ্চতায় প্রায় ফুট 4। দীপিকাদের ঘরের সামনে এক পালি উঠোনে পড়ে রয়েছে একটা মাঝারি সাইজের পেঁচার মৃতদেহ। শুধু মুন্ডুটা কেউ যেন টেনে ছিঁড়ে নিয়েছে, আর তার চারিদিকে পড়ে রয়েছে হতভাগ্য পাখিটার পালক। তবে এই প্রাণীটারই মরণ চিৎকার সেকাল মধ্যরাতে শুনেছিল। স্বপনের অধঃপতন দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তবে এই অপশক্তিকে তিনি তার শক্তি দ্বারা কতদূর পরাজিত করতে পারবেন তা ঈশ্বরই জানেন। রক্ত ছাড়া এ কিচ্ছু বোঝে না। বুদ্ধি যে আসলে রক্তেরই অপর নাম। পৃথিবীতে সবচেয়ে নোংরা স্থান এদের প্রিয়, ভাগাড় এদের প্রিয় বাসস্থান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের শোনাবো আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের লেখিকা দিয়াদের লেখা রুধিরা গল্পটির অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুনে নেওয়া যাক। বাড়ি ফিরে আসে ইরানি। রাত অনেকটাই হয়েছে। সকালের করা বাসি রুটি দুটো দিয়ে রাতের খাবার সারে সে। তারপর বিছানায় চলে যায়, তুলে নেয় মুঠো ফোনটা। একবার ভাবে যে স্বপনদাকে ফোন করবে, কিন্তু পরক্ষণেই দীপিকার মুখটা ভেসে ওঠে তার মুখের সামনে। সাথে সাথে শক্ত হয়ে ওঠে চোয়াল। এই দীপিকা নামটা তার সবচেয়ে বড় শত্রু, আর এবারে শত্রু বিনাশ করার সময় এসে গেছে। স্বপনদা আর তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে সে আসতে আগে দেয়ও নি, আর দেবেও না, কিছুতেই না। এর আগে সে যেমন রিমিকে সরিয়ে দিয়েছে, এবারও দীপিকাকে সরিয়ে দেবে। মনে মনে সে ভাবে, বড্ড সংসার করার স্বাদ না তোর, খোঁচাচ্ছি সেই স্বাদ। দীপিকার মুখটা মনে আসতেই নিজের হাতটাকে দীপিকা ভেবে সে এত জোরে খিঁচে ধরে যে হাত থেকে রক্ত বেরোতে থাকে। খানিকক্ষণ তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ইরানি। একসময় রক্ত পড়া বন্ধ হয়ে যায়। শুয়ে পড়ে সে। ভাবতে ভাবতে ভেসে যায় অনাথ আশ্রমের দিনগুলোতে। ইরানি জ্ঞান হওয়া স্তক অনাথ আশ্রমের মানুষগুলোকেই নিজের মানুষ হিসেবে জেনেছে। বাবু, রাজা, স্বপনদা, রিমি, রেশমি, তুলি, নীল, শ্বেতা, আরও কত বন্ধু ছিল তার। একসাথে খাওয়া, খেলা, শোয়া সবই চলত। ধীরে ধীরে বড় হতে লাগলো ওরা। স্বপনদা ইরানির থেকে বছর 3 বড়ই হবে। ছোট থেকেই ইরানির চোখে স্বপনদা একেবারে হিরো। গাছ থেকে ফল চুরি, এক ডুবে পুকুর সাঁতরানো, ক্রিকেট ফুটবলে পারদর্শী ও অন্য সব কাজে পটু দীঘল চোখের শ্যামলা ছেলেটাকে বড্ড ভালোবাসত ইরানি। মনে মনে সে ঠিক করেই নিয়েছিল যে বড় হয়ে সে স্বপনদাকেই বিয়ে করবে। এরপরে ধীরে ধীরে দিন গড়াতে থাকে। তখন ইরানি হয়তো ক্লাস 9 মনে হয় পড়ে। রিমি তখন 10, মাধ্যমিক দেবে। ইরানি কদিন ধরেই একটা ব্যাপার লক্ষ্য করছিল। রিমি স্বপনদার প্রতি একটু বেশি আগ্রহী হয়ে পড়ছে। কারণে অকারণে এসে যেচে যেচে স্বপনদার সাথে কথা বলছে, স্বপনদার কথার উত্তর সবার আগে দিচ্ছে। ব্যাপারটা ঠিক ভালো লাগছিল না ইরানি। তবে কি ওদের মধ্যে কিছু চলছে? তককে তককে থাকে ইরানি। যেদিন ধরতে পারবে সেদিন রিমিকে বুঝিয়েই দেবে যে স্বপনদা শুধুই ওর ছাড়া আর কারো কোনো অধিকার নেই স্বপনদার উপর। অবশেষে একদিন সবটা পরিষ্কার হয়ে গেল ইরানির সামনে। শেষে শীতের একটা দুপুর। সকাল থেকে ইরানির আজ শরীরটা তেমন ভালো লাগছিল না বলে সে স্কুলে যায়নি। মনীষাদিও আজ জোর করেনি। দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ ইরানির কুল খেতে খুব ইচ্ছে হয়। যদিও কুল সব পাড়া হয়ে গেছে, তবুও খুঁজলে 2-4টে তো পাওয়া যেতেই পারে।
যেমন ভাবা তেমন কাজ। হাওয়াই চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে পড়ে সে। তবে কুলতলা অব্দি যাওয়ার আর তার দরকার হয় না। তার আগেই থমকে যায় তার দুটি পা। নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হয় তার। দু চোখ দিয়ে অজর ধারায় জল গড়াতে থাকে। কুল গাছ সহ অন্যান্য গাছের মেলা এই আশ্রমের পেছনটাতে, ফলে জায়গাটা সারা বছরই একটু অন্ধকারাচ্ছন্নই থাকে। বেলা পড়ে গেলে কেউই এদিকটায় খুব একটা আসে না। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে রিমি আর স্বপন। প্রায় দুপুরেই এই নিভৃত জায়গাটাতে তারা দেখা করে। কিছুক্ষণ দুজনে ভুলে থাকে পার্থিব সমস্ত দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ। দুজনে স্বপ্ন দেখে ভবিষ্যতে। তারা নিজেদের মধ্যেই এতটা হারিয়েছিল যে তারা দেখতেই পেল না তাদের থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে রয়েছে একটা বছর 15 মেয়ে, যার চোখে মুখের অভিব্যক্তি কোনো হিংস্র ক্ষুধার্ত জন্তুকেও হার মানায়। রাগে গনগন করছে ইরানির মুখমণ্ডল। গান থেকে ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে এখনই গিয়ে দুজনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রিমের চুলের মুঠি ধরে তাকে মাটিতে নাক খত দেওয়ায়। না না, নাক খত না, আরো কোনো কঠিন শাস্তি। তবে কি সেটা? দৌড়ে এক ছুটে ওখান থেকে চলে আসে ইরানি। সারা রাত সে ঘুমোতে পারে না, ছটফট করতে থাকে। যে করেই হোক স্বপনদার জীবন থেকে রিমিকে সরাতেই হবে। স্বপনদা যে শুধু তারই। এই ঘটনা ঠিক 5 দিন পরে একদিন ভোরবেলা রিমির শরীরটা পুকুরের জলে ভেসে ওঠে। গতকাল দুপুর থেকেই রিমি নিখোঁজ ছিল। এতদিন আগেকার কথা, তবুও পুঙ্খানুপুঙ্খ তার মনে আছে। না, তার মনে কোনো অনুশোচনা নেই। এতদিন পর যখন সে তার স্বপনদাকে খুঁজে পেয়েছে, ছেড়ে তো সে দিতে পারে না। দীপিকাকে সে মারবে, তবে হ্যাঁ, অবশ্যই বাঁকা পথে। রিমি মারা যাওয়ার পর ইরানি খুব ভয় ভয় ছিল। শুধু একটাই চিন্তা তাকে তাড়া করে নিয়ে বেড়াতো। তার মনে হতো সে যদি ধরা পড়ে যায়। কিন্তু রিমির মৃত্যুর উপযুক্ত কারণ না পেয়ে যখন পুলিশ মাসখানেক বাদে ফাইলটা ক্লোজ করে দিল, তখন ঘাম দিয়ে জ্বর নেমেছিল ইরানির। কিন্তু এই ঘটনার পর স্বপনদাও খুব চুপচাপ হয়ে গিয়েছিল। নিজের জীবনের চরম ভালোবাসার এই পরিণতি সে বোধহয় মানতে পারেনি। স্বপনদার জীবনে রিমির শূন্যস্থানটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে ইরানি চেষ্টা করত এই সুযোগের সদ্ব্যবহার করতে। কিন্তু ওপার থেকে কোনো সাড়াই সে কখনো পায়নি। এই ঘটনার মাসখানেক বাদে স্বপনদা দূরের কলেজে ভর্তি হয়ে অনাথ আশ্রম ছেড়ে চিরদিনের মতো চলে যায়। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়ে ইরানি। যার জন্য এত কিছু, যে স্বপনদার জন্য এত কিছু করলো, সেই কিনা আর থাকলো না। স্বপনদা সেদিন ওভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি সে। কিন্তু একটা 15-16 বছরের মেয়ের পক্ষে এই বিপুলা ধরনীতে স্বেচ্ছায় নিরুদ্দেশ একটা মানুষকে খুঁজে পাওয়া খুবই অসম্ভব। শত চেষ্টা করেও অনাথ আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে স্বপনদার কলেজের নামটা জানতে পারেনি। এরপর অনেকগুলো দিন কেটে গেছে। ইরানিরও অনাথ আশ্রমের পাঠ চুকেছে। কোনো ক্রমে স্কুলটা পাশ করে অনাথ আশ্রমেরই কর্তৃপক্ষের দেখে দেওয়া একটা দোকানে কাজ করে সে। যা মাইনে পায় তাতে মোটামুটি তার চলে যায়। তার শখ আহ্লাদ বড় একটা বিশেষ নেই। একটা ছোট কামরার ঘর ভাড়া নিয়ে থাকে সে। দুপুরের খাওয়াটা দোকানেই সেরে নেয়। রাতে সে কোনোদিন ভাত বা কোনোদিন একটু রুটি করে নেয়। আসলে সে এখনো সবার মধ্যে সেই স্বপনকেই খুঁজে চলে। এতগুলো বছর পেরিয়ে এলেও ইরানি তার স্বপনদাকে যেন কিছুতেই ভুলতে পারে না। মন প্রাণ দিয়ে ডাকলে তো ভগবানও বোধহয় একসময় ভক্তের কথা শোনেন। ইরানির দিকে অবশেষে একদিন মুখ তুলে তাকালেন ভগবান। এক ভর সন্ধে দোকানে বসে আছে ইরানি। আজ সারাদিন তেমন খদ্দের আসেনি। রোজই যে সমান বিক্রি বাটা হবে তার কোনো মানেও নেই। ইরানিও ভাবছে যে আর কিছুক্ষণ পর সেও দোকান বন্ধ করে বেরিয়ে পড়বে। ঠিক এমন সময় দোকানে প্রবেশ করে এক বছর 30-এর যুবক। ইরানিকে বাচ্চাদের জন্য খেলনা দেখাতে বলে। কিন্তু ইরানির সে কথা কি আদৌ কর্ণকুহরে প্রবেশ করল? না, সে ততক্ষণে ডুবে গেছে শ্যামলা ছেলেটির দীঘল চোখ দুটোয়। এবার একটু বিরক্তই হয় ছেলেটি। মেয়েটা তার দিকে ওইভাবে তাকিয়ে আছে দেখে খানিকটা অপ্রস্তুতেও পড়ে। একটু জোর গলায় বলে,
কোনো খেলনা হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপনদা। একটা অচেনা মেয়ের মুখে নিজের নাম শুনে যার পর নাই অবাক হয় স্বপন। নিজেকে একটু সামলে নিয়ে বলেন, আপনি আমায় চেনেন? হ্যাঁ, আমি তোমায় চিনব না? তুমি তো আমার স্বপনদা। ভুলে গেছো সেই অনাথ আশ্রমের দিনগুলোর কথা? অনাথ আশ্রমের কথা মনে পড়তেই স্বপনের মনটা ডানা মেলে উড়ে যায় সেই অতীতে। মনে পড়তে থাকে সেখানে কাটানো 18 বছরের স্মৃতি। এদিকে ইরানি একভাবে বলে চলে, তোমাকে কত খুঁজেছি যেন, কত খুঁজেছি আমি। কেন সেদিন সবাইকে কাঁদিয়ে বেরিয়ে এসেছিলে তুমি? ইরানির একটা কথাও আদৌ স্বপনের কানে ঢুকছিল না। তার মনে পড়ে যাচ্ছিল 18 বছর আগে সেই দুপুরগুলোর কথা, আর একটা বছর 16 মেয়ের কথা। আজ সে যদি থাকতো তবে হয়তো তার জীবনের গল্পটা অন্যরকম হতো। তবে দীপিকাকে নিয়ে সে খারাপ নেই। দীপিকা তাকে অনেক কিছু দিয়েছে, তবুও প্রথম প্রেম সে ভুলতে পারেনি। একসময় চমক ভাঙে স্বপনে, বলে, হ্যাঁ রে, তোকে মনে আছে ইরানি? কত বড় হয়ে গেছিস তো। তা এখন কি এই দোকানেই থাকিস? ইরানি ঘাড় নাড়ে। দুজন খানিকক্ষণ অনাথ আশ্রমের দিনগুলো রোমন্থন করে তারপর একটা বারবি ডল কিনে নিজের বাড়ির ঠিকানা ইরানিকে দিয়ে যে কারখানায় কাজ করে সেটা ইরানিকে দেখিয়ে বেরোনোর সময় বলে, একদিন সময় করে বাড়ি চলে আসিস না, সারাদিন থাকবি, একসাথে খাওয়া দাওয়া গল্পগুজব করব। তোর বৌদির সাথেও আলাপ করিয়ে দেব, দেখিস খুব ভালো মেয়ে, খুব ভালো লাগবে তোর। বলে দ্বিতীয়বার আর ইরানির মুখের দিকে না তাকিয়ে প্রস্থান করে সে। আর ইরানির মুখের অভিব্যক্তি ততক্ষণে একদম বদলে গেছে। শেষের বাক্যটা শেলের মতো প্রবেশ করেছে তার কর্ণকুহরে। বৌদি মানেটা কি? স্বপনদা কি তার মানে বিয়ে করেছে? কি করে পারলো স্বপনদা? ও কি বোঝেন ওর ইরানি ওকে কত ভালোবাসে? না না, স্বপনদার তো কোনো দোষ নেই। সব দোষ ওই রাক্ষসীটার। কোনো ছলে বলে নিশ্চয়ই স্বপনদাকে ভুলিয়ে টুক করে কাঁদে উঠে পড়েছে। আর এখন এখন স্বপনদা না পারছে ওকে ফেলতে, আর না পারছে গিলতে। তোমার তোমার আর কোনো চিন্তা নেই স্বপনদা? তোমার ইরানি চলে এসেছে যে, এবার ওই মেয়েকে কি করে তোমার জীবন থেকে দূর করবে সেটা দেখো। শুধু শুধু তোমার জীবন নয়, এই পৃথিবী থেকেই সরিয়ে দেবে ইরানি, ঠিক যেমনভাবে আজ থেকে 12 বছর আগে রিমিকে সরিয়েছিলাম। ভাবনাটা মাথায় আসতেই পুনরায় শয়তান ভর করল ইরানির মাথায়। একটা শয়তানি হাসি খেলে গেল তার সারা মুখে। ইরানি তার আর স্বপনদার মাঝখানে কাউকে আসতে দেবে না, কাউকে না, এমনকি নিজের সন্তানও না। যদি কেউ এসেও পড়ে তাহলে তাকে ঠিক এইভাবেই শেষ করবে। বলে একটু আগে বারবিটাকে মোড়ক করার জন্য ব্যবহৃত ছুরিটা থাইয়ের ওপর সজোরে বসিয়ে দিতেই ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বেরিয়ে এলো। এই শুরু। এরপর থেকে কারণে অকারণে স্বপনের সাথে দেখা করতে আসা শুরু করে ইরানি। স্বপনের কারখানাতেও মাঝে মধ্যেই হানা দিতে থাকে। একদিন তো সোজা গিয়ে হানা দেয় স্বপনের বাড়িতে। দীপিকা সেদিন খুব যত্ন করেছিল ইরানিকে, কিন্তু ইরানির বুকে তখন দাবানল শুরু হয়েছে। স্বপন যখন ইরানিকে দীপিকার কাছে নিজের বোন বলে পরিচয় দিয়েছিল, তখন তো ইরানির মনে হচ্ছিল যে দীপিকাকে সে কেটে টুকরো টুকরো করে ফেলে। দীপিকাকে সারা দিন হিমশীতল দৃষ্টিতে মেপে যাচ্ছিল সে। রাতে সেদিন সে কিছুতেই বাড়ি ফেরেনি। দীপিকারা যখন ইরানিকে গেস্ট রুমে থাকতে বলে নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল, ইরানির তখন মনে হচ্ছিল যে সে যেন পারলে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেয়। সেদিন সারা রাত দেওয়ালে ঘুষি মেরে হাত প্রায় ফাটিয়েই পেরেছিল ইরানি। পরদিন খুব ভোরে সে বিদায় নিয়েছিল। এরপর বহু চেষ্টা করেও স্বপনকে বশ করতে পারেনি ইরানি। স্বপনের মন জুড়ে শুধুই বিরাজমান শুধুমাত্র দীপিকা। ইরানি শত চেষ্টাতেও কিছুতেই সরাতে পারছিল না তাকে। অবশেষে তার দোকানেরই এক কাস্টমারের কাছ থেকে রঞ্জামার কথা জেনেছিল সে।
রঞ্জামার দাওয়াই নাকি অভ্যর্থ। ওই কাস্টমারের সঙ্গে বেশ ভালোই অন্তরঙ্গতা ছিল ইরানির। তার কাছ থেকে রঞ্জামার ঠিকানা নিয়ে সেখানে পৌঁছয়। রঞ্জামা তাকে আশ্বাস দেন স্বপনদাকে ইরানির কাছে এনে দেবে এবং তাদের দুজনের মধ্যিখানের পথের কাঁটা দীপিকাকে পৃথিবী থেকেও সরিয়ে দেবে। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত শনিবারের রাত। সারা দিন উত্তেজনায় ফুটছিল ইরানি। রাত 10টা বাজতেই বেরিয়ে পড়ে রঞ্জামার আস্তানার উদ্দেশ্যে। একটা ইঁদু গলির মধ্যে দুটো 2 কামরার হলঘর নিয়ে রঞ্জামার বাস। খানকয়েক শিষ্যও আছে তার। ইরানি 11:30টার মধ্যেই এসে পৌঁছেছে। রঞ্জামার এক শিষ্য কান্তক তাকে দেখে বসতে বলল। ঠিক 12টা বাজতেই ইরানিকে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে। রঞ্জামার পরনে একটা কালো কুচকুচে ধুতি। ঘরের 4 কোণে 4টে মোমবাতির আলোতে রঞ্জামাকে আরও ভয়ানক দেখাচ্ছে। গলায় একটা প্রকাণ্ড জবা ফুলের মালা। বেদির সামনে আজ বিভিন্ন সরঞ্জাম। 3টে মানব করটি, একটা সবচেয়ে বড় আর একটা তার থেকে একটু ছোট, আর একটা কোনো একটা ছোট বাচ্চার মাথার করটি। করটিগুলোর সামনে 3টে ভাঁড়ে কালচে লাল রঙের তরল রাখা। করটিগুলোর মাথায় একটা করে শুকিয়ে যাওয়া জবা ফুলের কড়ি। ইরানির শরীরটা, ঘরের আবহাওয়া, সর্বোপরি তার সামনে রাখা ওই 3টে করটি দেখে এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল। তার মনে হয়েছিল একবার এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু পরক্ষণেই সে সেই ভাবনা ত্যাগ করে। এত দূর এসে ফিরে যাওয়ার আর কোনো উপায় তার নেই। যে কোনো মূল্যেই হোক স্বপনদাকে তার চাই চাই। ভাবনার মাঝে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। মনে যখন এতই ভয়, তাহলে এসেছিলি কেন এখানে? যা, পালা এখান থেকে, দূর হয়ে যা। ইরানি ছুটে গিয়ে রঞ্জামার পা চেপে ধরে বলে, ভুল হয়ে গেছে মা, বড্ড ভুল হয়ে গেছে, আর হবে না, হ্যাঁ এমন ভুল আর হবে না, দেখো। ইরানির কথায় না নিজের লোভে তা জানা নেই, তবে রঞ্জামা আর কথা না বাড়িয়ে ইশারায় বসে পড়তে বলে ইরানিকে। ইরানি রঞ্জামার বিপরীত দিকে পাতা আসনে বসে পড়ে। রঞ্জামা ইরানিকে উদ্দেশ্য করে বলে, আজ তোর জন্য আমি কৃচ্ছি পিশাচিনীকে আহ্বান করতে চলেছি। এই পিশাচিনী বশীকরণ ও সম্মোহনে অত্যন্ত পারদর্শিনী। আজ এই ঘরে অনেক অলৌকিক ঘটনা ঘটবে। তুই যদি তোর জায়গা ছেড়ে এক চুলো নড়েছিস, তবে তোর ও তোর প্রেমিকের তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে। পৃথিবীর যেই প্রান্তে সে থাকুক কেন, কৃচ্ছি তাকে হত্যা করবেই। যদি এতে রাজি থাকিস তো বল, নতুবা। না না মা, তুমি যা বলবে আমি তাই করব। আসন ছেড়ে কোথাও যাব না, কোথাও না। স্বপনদাকে পাওয়ার জন্য আমি পাতালপুরীতেও প্রবেশ করতে পারি। ইরানি শেষ কথাটা রঞ্জামার মুখে একটা কুটিল হাসি ফুটিয়ে তুলল। আরাধ্যা দেবী চামুন্ডাকে স্মরণ করে পুজোর বেদিতে উপবিষ্ট হলেন রঞ্জামা। তার একপাশে দাঁড়িয়ে রইল তার অতি প্রিয় শিষ্য কান্তক, আর বিপরীত আসনে ইরানি। ইরানির গায়ে ছিটিয়ে দেওয়া হলো ভরা অমাবস্যার প্রথম জোয়ারের জল। নিজের, কান্তক ও ইরানি দেহবন্ধন করে দিলেন রঞ্জামা। শুরু হলো পুজো। ইরানিকে অবাক করে রঞ্জামা মন্ত্রের বদলে উচ্চারণ করতে শুরু করলেন এক অদ্ভুত অজানা ঝিম ধরা গান, আর বাহাতটা ক্রমশ 3টে করটির ওপর বোলাতে লাগলেন। এইভাবে প্রায় 15-20 চলার পর ঘরের আবহাওয়া দ্রুত বদলে যেতে শুরু করলো। ঘরের আবহাওয়া ক্রমশই শীতল হয়ে উঠছে। ঘরের মধ্যে দিয়ে যেন শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে একটা আচ্ছন্ন করা মৃদু সুগন্ধির গন্ধ। একসময় ইরানির মনে হয় তার নিচের মাটিতে যেন যেন মৃদু কম্পন শুরু হয়েছে। একসময় কম্পনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। মনে হচ্ছে যেন মাটিতে ফাটল ধরা শুরু করবে। নরকরটিগুলো মৃত্তিকার সাথে তাল মিলিয়ে একই লয়ে কেঁপে চলেছে, আর একটা ভয়ঙ্কর বিভৎস শব্দের উৎপত্তি ঘটছে। ইরানি ভয়ে দুটো চোখ বন্ধ করে ফেলেছে।
তার একবার মনে হচ্ছে এই স্থান ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যাচ্ছে রঞ্জামার সতর্কবাণী। ইরানি ভাবনার মাঝেই রঞ্জামার গলার আওয়াজ কানে যেতেই চোখ খোলে, দেখে তার থেকে হাত কয়েক দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। দেখে মনে হয় বছর 19-এর এক যুবতী, মাথায় এক ঢাল চুল, পায়ের পাতা দুটো মাটি থেকে হাত তিনেক উপরে। ছায়ামূর্তিটি যেন ঠিক হাওয়ায় ভাসছে। মুখের দিকে চোখটা পড়তেই কেঁপে ওঠে ইরানি। কোথায় মুখ? তার জায়গায় শুধুই জমাট বাঁধা আধার। একটা ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরিয়ে আসে ছায়ামূর্তি তথা কৃচ্ছি পিশাচিনীর গলায়। কি চাস তুই? রঞ্জামা বলেন, তোকে এখানে ডেকে আনার অর্থ নিশ্চয়ই পরিষ্কার তোর কাছে। যে উদ্দেশ্যে তোকে ডেকে এনেছি, যা সেই উদ্দেশ্য সফল করে ফিরে আয়। কৃচ্ছি একবার ইরানি আর রঞ্জামার দিকে তাকিয়ে করজোড় করে অদৃশ্য হয়ে যায়। রঞ্জামা ইরানির দিকে তাকিয়ে বলেন, আজ থেকে ঠিক 1 মাসের মধ্যে তোর স্বপনদা তোর হয়ে যাবে। তোরই অঙ্গুলি লেহনে সে চলবে। 1 মাস পর কৃচ্ছি পিশাচিনী তার কাজ সমাপ্ত করে ফিরে যাবে নিজের আস্তানায়। যাওয়ার আগে তাকে তোর রক্ত দিয়ে ভোগ দিতে হবে। আজ থেকে 1 মাস পর আবারও তোকে আসতে হবে আমার কাছে। কি মনে থাকবে তো? আমার রক্তে ভোগ দিতে হবে মানে? মরতে এত ভয় তোর? না না, তোকে মরতে হবে না। তোর শরীরের সামান্য রক্ত দিয়েই ভোগ দিলে হবে। শোন, এখানেই কিন্তু শেষ না, এরপরও আমাদের কাজ আছে। তোর পথের কাঁটা স্বপনদার বউকে আমাদের তাড়াতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে তো শেষ করতেই হবে, শত্রুর যে শেষ রাখতে নেই। রঞ্জামা ইরানির দিকে একটা লাল শালুর কাপড়ে মোড়া একটা পুঁটুলি এগিয়ে দিয়ে বলে, এটা স্বপন আর ওর বউয়ের শোয়ার ঘরে রেখে দিবি, বুঝলি? ইরানি ঘাড় নেড়ে সায় দিয়ে আরও একবার রঞ্জামার প্রণাম করে বেরিয়ে যায়। বাইরে এসে দেখে ভোরের আকাশ তখন বেশ ফর্সা হয়ে গেছে। নিজের বাড়িতে না এসে সোজা ছোটে স্বপনদার বাড়ি। এত সকালে ইরানিকে দেখে স্বামী স্ত্রী দুজনেই বেশ অবাক হয়। দুজনেই জিজ্ঞাসা করতে থাকে যে কোনো সমস্যা হয়েছে কিনা। ইরানি দুদিকে মাথা নাড়িয়ে জানায় যে কোনো সমস্যাই হয়নি। অনেকদিন ধরে তার স্বপনদাকে দেখতে ইচ্ছে করছিল, তাই এত সকালে চলে এসেছে। ইরানির উত্তর শুনে একটু অপ্রস্তুত হয় স্বপন, আর দীপিকা ব্যাপারটা বুঝতে পেরেই চা করতে উঠে যায়। স্বপন ইরানিকে এড়ানোর জন্য বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। আর এই সুযোগেরই তো অপেক্ষায় ছিল ইরানি। চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে দীপিকাদের বেডরুমের দিকে দৌড় লাগায়। ব্যাগ থেকে লাল শালুর মোড়কটা তোষকের তলায় ঢুকিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি বসার ঘরে ফিরে আসে। তারপরে কোনো ক্রমে চাটা খেয়েই ছুট লাগায়। আর এদিকে দীপিকা ও স্বপনের অজান্তেই তাদের সর্বনাশের বীজ প্রথিত হয় তাদেরই নিজ গৃহে। রঞ্জামার দাওয়াই কাজ করতে শুরু করে। কৃচ্ছি পিশাচিনী তার কাজ করতে থাকে। ক্রমশ দূরত্ব বাড়তে থাকে দীপিকা ও স্বপনের মধ্যে। দিন দিন স্বপনের চক্ষুশূল হয়ে ওঠে দীপিকা। দীপিকার প্রতিটা পদক্ষেপ স্বপনের কাছে অসহ্য হয়ে ওঠে। আর ক্রমশই টান বাড়তে শুরু করে ইরানির প্রতি। সময়ে অসময়ে ইরানির দোকানে গিয়ে হানা দিতে থাকে সে। ধীরে ধীরে ইরানির বাড়িতেও তার আনাগোনা শুরু হয়। এইভাবে কখন যেন ইরানি স্বপনের জীবনে দীপিকার জায়গাটা নিয়ে নেয়। ইরানির এত দিনের ইচ্ছে পূর্ণ হয়। এরই মধ্যে কেটে গেছে 1 মাস। ইরানির নিজের রক্তের ভোগ খেয়ে নিজের কাজ সম্পূর্ণ করে ফিরে গেছে কৃচ্ছি তার আদিম বাসস্থান পাতাল লোকের অতল অন্ধকারে। স্বপন এখন সম্পূর্ণভাবে ইরানির করায়ত্ত। কিন্তু এতে ও ইরানির যেন মনে শান্তি নেই। শত্রুর যে শেষ রাখতে নেই এটা ইরানি খুব ভালোভাবেই জানে, আর মনে প্রাণে বিশ্বাসও করে। তার জীবনের এখন প্রধান ও পরম শত্রু দীপিকা। তাকে পৃথিবী থেকে না সরালে শান্তি নেই ইরানির। সেই মতো রঞ্জামার সাহায্য নিয়ে সে ব্যবস্থা পাকাও করে ফেলেছে। এবার শুধু সময়ের অপেক্ষা।
সামনের শনিবার কৌশিকী অমাবস্যা। ওই দিন বিশেষ এক মুহূর্তের জন্য আসবে সেই মাহেন্দ্রক্ষণ, আর ঠিক সেই সময়ই মারণ বানটা মারতে হবে দীপিকাকে। রঞ্জামার এটাই নির্দেশ। অবশেষে এলো সেই কৌশিকী অমাবস্যার নিকষ কালো অন্ধকারে মোড়া রাত্রি। সকাল থেকেই আজ আকাশের মুখ ভার। দুপুর গড়াতে না গড়াতেই যেন বিকেল টপকে রাত নেমে এলো ধরার বুকে। ইরানি আজ সকাল থেকেই উপবাস। রঞ্জামা বলে দিয়েছেন, সন্ধ্যের পর থেকেই দক্ষিণ পশ্চিম কোণ থেকে সনসন করে বাতাস বইতে শুরু করলো। যতই রাত বাড়তে থাকলো, বাতাসের তীব্রতা প্রবল হতে লাগলো। ইরানি সন্ধ্যার মুখেই বেরিয়ে পড়ল। আজও তার পরনে কুচকুচে কালো কাপড়, চুলগুলো চূড়ো করে বাঁধা, কাঁধে একটা ঝোলা ব্যাগ, আর সেই ব্যাগের এক কোণে দীপিকার একটা ছবি ভারী অযত্নে ফেলে রেখেছে সে। এই ছবি একদিন কৌশলে দীপিকার ঘর থেকেই সে সরিয়েছিল। এই কদিন ইরানি একটু ঘন ঘনেই গেছে ওর বাড়ি। রঞ্জামা দেওয়া টুকটাকে জিনিসগুলোই ফেলা মূল উদ্দেশ্য ছিল তার। তবে ইরানি নিজেও একদিন জব্বর ভয় পেয়েছিল। যেদিন সে রঞ্জামার কাছ থেকে একটা কিশোরী মেয়ের গলার দড়ি দেওয়ার রশি এনে নিজের বাড়িতে রেখেছিল, সেদিন সারা রাত ওই মেয়ে একটা ফোঁটাও ঘুমোতে দেয়নি তাকে। সারা রাত শুধু দড়িটা নিয়ে ইরানির দিকে এগিয়ে আসছিল, আর তার সাথে যেতে বলছিল তাদের দেশে। রাতটা যে কি করে কেটেছিল সেটা শুধু ইরানিই জানে। সেদিন দুপুরেই ওটা বিয়ে করেছিল সে, সযত্নে রেখে এসেছিল দীপিকার ঘরে। সন্ধ্যে 7:30টার মধ্যেই ইরানি পৌঁছে গেল রঞ্জামার বাসায়। কান্তক তাকে বসতে বলল। বাইরে এবার বেশ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির বেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। একসময় কান্তক ইরানিকে ডেকে নিয়ে আসে রঞ্জামার ঘরে। রঞ্জামার বসন দেখে চমকে ওঠে ইরানি। ঊর্ধ্বাংশ অনাবৃত, আর নিচে শুধু রয়েছে লজ্জা নিবারণের জন্য একটা ছোট্ট কাপড়। ইরানি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। এবার তার নজরে পড়ে ঘরের ঠিক এক পাশে রাখা একটা ভয়ানক মূর্তির দিকে। কি বিভৎস সেই মূর্তি! একটা শরীরে দুটো মাথা, একটা সামনে আর একটা পেছনে, দুটো বড় বড় জিভ আকাশের দিকে উন্মোচিত। মূর্তিটি সম্পূর্ণ উলঙ্গ, আর সবচেয়ে আশ্চর্য, মূর্তির গাত্রবর্ণ উজ্জ্বল বেগুনি বর্ণে। চোখ দুটো তৈরি হতে হতে যেন অসমাপ্ত হয়ে গেছে। কান দুটো কাঁধ ছুঁয়ে নেমে গেছে, আর দুই হা মুখের পাশ দিয়ে বেরিয়েছে দুজোড়া সদন্ত। ইরানি ভয়ে চোখ বুজে ফেলে। রঞ্জামা তা দেখে হো হো করে হেসে বলে, কি রে, ভয় পেলি? ই হচ্ছেন অপদেবী রুধিরা। না না, অপদেবী বললে ওনার আবার ঘোষা হয়। যে কৃষ্টি পিশাচিনীকে এর আগে আহ্বান করেছিলাম, সেই নারী সহচরী। আগে পিশাচিনীকে সন্তুষ্ট করতে হয়, তবেই এই দেবীর কৃপা পাওয়া যায়। কিরে, বুঝলি? ঢক করে সব জানতার মতো মাথা নাড়ে ইরানি। তার একবার মনে হয় সে কোনো ভুল করছে না তো। যদি একবার স্বপনদার মোহাচ্ছন্ন ভাব কেটে যায়, যদি বশীকরণের প্রকোপ কেটে যায়, তবে কি স্বপনদা তাকে আবার ছেড়ে দিয়ে চলে যাবে চিরকালের মতো? না না, এই কখনোই হবে না। স্বপনদাকে আমি হারাতে পারবো না। তার জন্য এর থেকে বড় কাজ কিছু যদি থেকে থাকে, তবে তাই করব। রঞ্জামা বাইরের দিকে তাকিয়ে বলে, বাহ, আজ প্রকৃতিও সাথ দিচ্ছে। এরকম পরিবেশিত আদর্শরে তাকে আহ্বান করার। কান্তককে বরং সব জোগাড় যন্ত্র করে ফেলতে বলি। হঠাৎ কি মনে হতেই ইরানির দিকে তাকিয়ে রঞ্জামা গমগমে গলায় বলে, তোকে যেটা জেনে আসতে বলেছিলাম জেনেছিস তো? আর তোরও সেই অবস্থা তো। যদি দুজনের মধ্যে একজনের না হয়, তবেই কিন্তু রুধিরা আসবেন না। তার রক্ত লালসা মেটাতে না পারলে, শুধু শুধু তাকে ডেকে আনলে সে কিন্তু কাউকে বাঁচতে দেবে না, সবাইকে ছিঁড়ে খাবে। এমনকি আমিও রেহাই পাবো না। রঞ্জামার কথার ইঙ্গিত বুঝতে পেরে ইরানি একদিকে ঘাড় হেলিয়ে সম্মতি জানায়। রঞ্জামার মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি।
হাঁক পাড়েন কান্তকের উদ্দেশ্যে। কান্তক এসে হাজির হয়ে নমস্কার করে রঞ্জামাকে। রঞ্জামা তাকে আশীর্বাদী ভঙ্গি প্রদান করে বলেন, তাহলে আর দেরি করে লাভ কি, শুরু করা যাক দেবীর আরাধনা। বলা মাত্রই কাজ শুরু করলো কান্তক। একটা দুর্গন্ধযুক্ত জল ছিটিয়ে দিল সারা ঘরে। মূর্তিটাকে ধরে ধরে নিয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। মূর্তিটার গলায় পরানো হলো একটা হাড়ের তৈরি মালা, যা কিনা একটা 12 বছরের ব্রাহ্মণ বালকের পাঁজরার হাত দিয়ে তৈরি। সামনে অনেকগুলি সরার মধ্যে কি সব ঘন ঘন কালো থকথকে পদার্থ রাখা। প্রায় মিনিট 10 মধ্যে বিভৎস সব উপাচার দিয়ে কান্তক সাজিয়ে ফেলল দেবীর সামনের জায়গাটা। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলো ইরানি। দেবীকে কোনো ফল বা নৈবেদ্য প্রদান করা হলো না, আর ফুলের সাজিতে ফুলের বদলে অজস্র ছাই। ইরানি দেবীর ডান পাশে আর বাম দিকে কান্তক, আর বেদির ওপর সেই একইভাবে উপবিষ্টা হয়ে রয়েছেন রঞ্জামা। গম্ভীর কণ্ঠে বললেন, দুজনেই মন দিয়ে শোনো, আজ আমি রুধিরার উপাসনা করব। আর এই উপাসনার বিধি অনুযায়ী এই সাধনা কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা যায় না। এই সাধনা করতে হয় সম্পূর্ণ অপরের জন্য। যেহেতু ইরানি আমার রক্তের সম্পর্কে কেউ নয়, সেহেতু আমি ওর জন্য এই সাধনা করব। এই সাধনায় আমায় সাহায্য করবে কান্তক, আমার আত্মজ। শেষের শব্দটায় বেজায় চমকায় ইরানি। কান্তক রঞ্জামার ছেলে? এ যেন তার বোধগম্যই হয় না। ইরানিকে লক্ষ্য না করেই রঞ্জামা বলে চলেন, যতক্ষণ না আমি বলছি তোরা কেউ এই আসন ছেড়ে নড়বি না, নইলে সাক্ষাৎ মৃত্যু। কি মনে থাকবে তো? রঞ্জামার কথা শেষ হতেই বাধ্য ছাত্রছাত্রীর ন্যায় ঘাড় নাড়ে দুজনে। রঞ্জামা এরপর ইরানির দিকে ঘুরে বলে, পুজো শেষে কি করতে হবে মনে আছে তো? ও কাজ কিন্তু সম্পূর্ণ তোমাকে করতে হবে। আমি বা কান্তক কিন্তু এক ফোঁটাও সাহায্য করব না। দাঁতে দাঁত চেপে ঘাড় নাড়ে ইরানি। পারতে যে তাকে হবেই। রঞ্জামা ইরানির মুখের অভিব্যক্তি একবার দেখে নিয়ে কান্তককে ধুনি জ্বালাতে বলে। একটা দমকা বাতাসে ঘরের সব আগুনগুলো নির্বাপিত হয়। অন্ধকারে চোখ সয়ে যেতেই ধুনির আলোয় ইরানি দেখে রঞ্জামা পা দিয়ে পুজো করছে। এক এক করে একটা মুহূর্তকে এক যুগ বলে মনে হচ্ছে ইরানির। উৎকণ্ঠাও হচ্ছে না যে এমন নয়, তবুও দাঁতে দাঁত চেপে বসে রয়েছে ইরানি। আজ রাতই শেষ রাত, এরপরে তো মিলবে অপার শান্তি। স্বপনদার চিরদিনের মতো তার হয়ে যাবে। ভাবতেই মুখে একটা হাসির ঝিলিক খেলে যায় ইরানি। একটানা মন্ত্রে উচ্চারণে কেমন যেন ঝিম ধরে যাচ্ছে তার। চোখ দুটো কখনো কখনো লেগে আসছে। ওদিকে কান্তকের কিন্তু কোনো বিকারই নেই। সে একভাবে হাত জোড় করে চেয়ে রয়েছে মূর্তির পানে। কতক্ষণ কেটেছে কে জানে। একসময় সকলকে চমকে ঘরের আশেপাশেই একটা প্রচন্ড শব্দে বাজ পড়ল। আর রঞ্জামা আনন্দে চিৎকার করে উঠল, খুলে গেছে, খুলে গেছে! তুই জগতের মধ্যবর্তী দ্বার। উপস্থিত হয়েছে সেই মহেন্দ্রক্ষণ। আয় আয়, নেমে আয় এই ধরাতলে। শুভ শক্তির বিনাশ ঘটিয়ে অশুভ শক্তির সাম্রাজ্য বিস্তার কর। আয় সর্বনাশিনী, আয়! রঞ্জামা পাগলের মতো নিজের সারা শরীরটা দোলাতে থাকে। এতটাই জোরে দোলাচ্ছে যেন মনে হচ্ছে মাথাটা খুলেই যাবে তার ধর থেকে। ইরানি এক বুক আতঙ্ক নিয়ে রঞ্জামাকে দেখতে থাকে। হঠাৎই তার খেয়াল হয় সারা ঘরটা একটা লালচে আলোয় ভরে উঠেছে, আর ঘরের বাতাস পুঁতি গন্ধে ভরে উঠেছে। এই গন্ধ খুব ভালো করেই চেনে ইরানি। ঘরের মধ্যের আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে। মরুভূমির উত্তাপ ছড়িয়ে পড়ছে চারিদিকে। ইরানির একটা সময় মনে হলো ধরিত্রী যেন রাগে উন্মত্ত হয়ে ভীষণভাবে কেঁপে কেঁপে উঠছে। মাটির ওপর বসে থাকা দায় হয়ে যাচ্ছে ইরানি। হঠাৎ ইরানি দেখে ঘরের মেঝেতে অজস্র ফাটল ধরছে, আর সেই ফাটল দিয়ে কালচে রক্তের স্রোত মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসছে। ইরানি সারা গাটা খুলিয়ে উঠল। এক নারকীয় দুর্গন্ধে ভরে যাচ্ছে সারা ঘর।
ইরানি নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকুও পাচ্ছে না। কান্তকের চোখে মুখেও ফুটে উঠেছে একটা কষ্টের ছাপ। তারও যে ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছে তা তাকে দেখলেই বোঝা যায়। কিন্তু রঞ্জামা একেবারেই নির্বিকার। একসময় ইরানি লক্ষ্য করলো রঞ্জামা এক লাফে উঠে দাঁড়িয়ে ঘরের এক কোণেতে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে বলল, এসেছিস এসেছিস তবে? আমি জানতাম তুই আসবি। আমি ডাকবো আর তুই আসবি না, কি হয়? আয় মা আয়, চিন্ময়ী থেকে মৃন্ময়ীতে পরিণত হ। আয় মা। বলেই দুহাত মেলে দিল, আর কালো জমাট বাঁধা অন্ধকারটা যেন ধীরে ধীরে মাটির মূর্তিটা লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো, আর একসময় মূর্তির ভেতর প্রবেশ করলো। এবার রঞ্জামা একটা অদ্ভুত কাজ করলো। মূর্তির বুকে ডান পায়ের বুড়ো আঙুলটা চেপে বিড়বিড় করে কি এক মন্ত্র বলে গেল, আর তার সাথে সাথে প্রচন্ড বেগে কেঁপে উঠল মূর্তিটা। রঞ্জামা অট্টহাস্য করে উঠল, অবশেষে দিলি ধরা, আবদ্ধ হলি এই মাটির মূর্তির মধ্যে। আজ থেকে তুই আমার দাসীতে পরিণত হলি, আমার পাতা ফাঁদে শেষমেশ পা দিলি, রক্তের টানে ঠিক ছুটে এলে তুই, আর বন্দিনী হলি আজ। আজ থেকে আমি যা বলবো তাই করবি তুই। নে নে, আমার দেওয়া নৈবেদ্য গ্রহণ কর। মূর্তিটা বিরাট দুটো জিভ দিয়ে তার সামনে সরায় রাখা কালচে রঙের তরল চেটে চেটে খেতে লাগলো। খাওয়া সম্পূর্ণ করে আবার কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল। ইরানির মনে হচ্ছিল সে বুঝি এক্ষুনি জ্ঞান হারাবে, তার স্নায়ু আর চাপ সহ্য করতে পারছে না। ঠিক এমন সময় রঞ্জামার বজ্র কঠিন কণ্ঠ কানে এলো, আমার কাজ শেষ হয়েছে, এবার তুই তোর কাজ কর। মনে আছে তো কি করতে হবে? ইরানি বোঝে যে পালানোর আর কোনো পথ নেই। কোনো ক্রমে সে ঘাড় নাড়ে। রঞ্জামা বলেন, তবে আর দেরি কেন, বেরিয়ে পড়। জয় জয় মা। ইরানি ভয়ে আবিষ্ট শরীরটাকে কোনো মতে তুলে ফেলে রঞ্জামাকে একবার নমস্কার করে মূর্তিটা হাতে তুলে নেয়। তারপর আরো একবার রঞ্জামার দিকে তাকিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়। এইবার শুরু হয় আসল খেলা। ইরানি এক পা এগিয়েছে কি এগোয়নি, হঠাৎই তার মনে হয় তার ওড়না ধরে কেউ যেন টানছে। ঘুরে দেখে একটা বছর 6-7 ছোট্ট বাচ্চা ডাকছে তাকে। ইরানি ঘুরে দেখে ছেলেটার মাথার মাঝখানে ফেটে গিয়ে কিলু বেরিয়ে আসছে। প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে সে। মূর্তিটাকে জাপটে ধরে দৌড়াতে শুরু করে। বেশ খানিকটা দূরে গিয়ে সভয়ে পেছন ঘুরে দেখে কেউ কোথাও নেই। এই বাদলা রাতে যে যার মতো ঘরে গিয়ে দৌড় দিয়েছে। একটা জনমনীষী তো দূরে থাক, একটা কুকুর বেড়ালো রাস্তায় নেই। রঞ্জামার ডেরা থেকে স্বপনদার বাড়িটা মিনিট 45 পথ। ইরানি আগেই জানতো এত রাতে সে কোনো গাড়ি ঘোড়া পাবে না, তাই 2 পায়ের ওপরই ভরসা রেখেছিল সে। মনে মনে ভেবেছিল মিনিট 45 পথ সে 30 মিনিটেই মারিয়ে দেবে। কিন্তু এখন মনে হচ্ছে বড্ড ভুল ভেবেছিল। একটু আগে যা হলো তাতে বাকি পথটুকু সে আর এগোতে পারবে কি না এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তার। যদিও রঞ্জামা তাকে আগেই বলেছিলেন এমন কিছু অলৌকিক ঘটনা তার সাথে ঘটতেই পারে। মনে মনে তার জন্য তৈরি হয়েই ছিল ইরানি, কিন্তু একটু আগে যা হলো তার জন্য আদৌ প্রস্তুত ছিল না সে। ভাবনার মাঝেই স্বপনদার মুখটা একবার ভেসে উঠতেই ইরানি পা চালায়। না, ফেরা তো আর কোনো পথ নেই, সামনে এগোতে তাকে হবেই। প্রায় মিনিট 10 হাঁটার পর ইরানি দেখে তার থেকে হাত 3 দূরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। অবশ্য হাঁটা বলা ভুল, সে যেন হাওয়ায় ভাসছে। ইরানির শরীরে রক্ত যেন জমাট বাঁধতে শুরু করেছে। ইরানি দাঁড়িয়ে পড়ে, দেখে যে মেয়েটাও দাঁড়িয়ে গেছে। ইরানির দিকে একবার ঘুরে তাকায় মেয়েটা।
ইরানি এক ঝলক দেখে যে মেয়েটির মুখের এক পাশটা পুরো থেতলে গেছে। ভয়ে চিৎকার করে ওঠার আগেই মেয়েটা একটা শীতল হাসি হেসে বড় বড় লাফ দিয়ে পাশেই দাঁড়ানো একটা বড় বটগাছে উঠে যায়। ইরানি আবার চলতে শুরু করে। সে জানে যে তার জন্য সামনে আরও কিছু অপেক্ষা করছে। স্বপনদার বাড়ি ঢোকার মুখে দেখে একটা কালো বেড়াল তার আগে আগে যাচ্ছে। ইরানির মনে হয় যে বেড়ালটা বুঝি তাকে পথ দেখাচ্ছে। ইরানি স্বপনদার বাড়ির গেটের সামনে উপস্থিত হওয়ার পর বেড়ালটা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। ইরানি ভালো করে দেখে নেয় স্বপনদার বাড়িখানা। বাড়িটা যেন কালো অন্ধকারে ডুবে গেছে। অতি সন্তর্পণে ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে ঢুকে পড়ে ইরানি। ব্যাগ থেকে ছোট্ট টর্চটা বের করে কোনো দিকে না তাকিয়ে চলে যায় একেবারে বাড়ির পেছনে। একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ে। কাঁধের ঝোলাটা থেকে একটা ছোট কোদাল বের করে। রাতে বৃষ্টির কারণে মাটি ভেজা থাকায় খুঁড়তে বেশি বেগ পেতে হয় না। খানিকটা খুঁড়ে মূর্তিটাকে সযত্নে শুইয়ে দিয়ে পুনরায় মাটি চাপা দিয়ে একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইরানি। কোদালটা ব্যাগে ভরে চারদিকটা একবার ভালো করে দেখে নিয়ে উঠতে যাবে, ঠিক তখনই কানের কাছে একটা রিন রিনে গলা শুনে ঘুরে তাকাতেই ইরানির সারা শরীর ভয়ে নীল হয়ে যায়। তার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে একটা বউ, যা সারা দেহ পোড়া। বউটা একটা কথাই বলে চলেছে, একটু জল দিবি, একটু জল। ইরানি পড়ি কি মরি করে ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়ে বাড়ির সামনে চলে আসে। একবার পেছনটা আর একবারও ভালো করে দেখে। গেট খুলে বেরিয়ে গেটে আবার তালা দিয়ে রাস্তায় উঠে আসে। এরপর তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা দেয়। ইরানি যদি একবার পেছন ফিরে তাকাতো তবে সে দেখতে পেত স্বপনের বাড়ির ছাদের কার্নিশে একটা বছর 15-16 মেয়ে পা ঝুলিয়ে দোল কাটছে। ইরানি বড় রাস্তায় উঠে স্থানটা ঠিক করে নেয় আরও একবার। হ্যাঁ, এটাই 3 মাথার মোড়, সুতরাং এখানেই করতে হবে কাজটা। ব্যাগ খুলে জলের বোতলটা বার করে ব্যাগটা পাশে রেখে রঞ্জামার দেওয়া সেই মন্ত্রপুত জলটা মাথায় ঢেলে দেয়। দীপিকার বাড়িতে রুধিরার মূর্তি প্রতিস্থাপনের মাধ্যমে অশুভ শক্তির সাম্রাজ্য জয়ের সূচনা হলো। দীপিকার বাড়ি ক্রমশ এক শ্মশান ভূমিতে পরিণত হতে শুরু করলো। পৃথিবীর যত অশুভ, যত অমঙ্গল এবং যত অন্ধকার আছে তা ধীরে ধীরে গেড়ে বসতে শুরু করলো দীপিকার বসত ভিটে। বাড়ির বাস্তুকে তো দূষিত করা হয়েছিলই অনেকদিন আগে। রুধিরার মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে পুরোপুরি নষ্ট করা হলো ওই বাড়ির যা কিছু শুভ। কালো ধোঁয়াশায় চতুর্দিক থেকে চেপে ধরল দীপিকা ও তার বাড়িটাকে। স্বপন ও দীপিকার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকল। এরপরের ঘটনা প্রবাহ তো আমাদের সকলেরই অবগত। আমার একজনের কথাই কেবল বারবার মনে হচ্ছে গুরুদেব, কিন্তু সন্দেহের বশে আমি তো কারোর ওপর অভিযোগ আনতে পারি না। তবুও তার নামটা আমি আপনাকে বলছি। একবার ব্রহ্মানন্দের জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে দীপিকা কেটে কেটে বলে, ইরানি ইরানি কাজ করলেও করতে পারে। আমি ওর চোখে স্বপনের জন্য না অদ্ভুত এক ঘোর দেখেছি। ওই কিশোরী মেয়েরা সদ্য প্রেমে পড়লে লজ্জায় রাঙা হয়ে ওঠে, ঠিক তেমনই ইরানিও স্বপনের নাম শুনেই না এইরকম করত। তবে এই সব কিছুই আমার ধারণা। সন্দেহের বশে কোনো কাজ করতে গিয়ে যদি ওর ক্ষতি হয়ে যায়, তখন আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা 100% নিশ্চিন্ত না হয়ে এ কাজে কখনোই হাত দেব না। জীবন মরণের ব্যাপার আছে যেখানে, এতটুকু ভুল হয়ে গেলেই
সমগ্র সৃষ্টি রসাতলে চলে যাবে। তবে হ্যাঁ, তুষিকে শাস্তি যে দিতেই হবে। রুধিরা নিজের জগতে ফিরে যাওয়ার আগে একজনকে তো নিয়ে যাবেই যাবে। তোমাকে রুধিরার ভোগ হিসেবে উৎসর্গ করা হয়েছে। আগামী অমাবস্যায় রুধিরা মূর্তি ছেড়ে বেরিয়ে এসে নিজের স্বরূপ ধারণ করবে। তারপর তোমায় স্বীকার করে তোমার আত্মাকে চিরকালের জন্য বন্দি করে নিয়ে চলে যাবে তার জগতে। মৃত্যুর পরও মুক্তি ঘটবে না তোমার। এক নিঃশ্বাসে এত কিছু বলে খানিক থেমে হাঁপ নিলেন ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের বলা শেষ কথাগুলো একেবারে বুকের গভীরে আঘাত করছে দীপিকার। দু চোখ জলে টইটুম্বুর। সে আর কিছুই ভাবার পরিস্থিতিতেই নেই। ব্রহ্মানন্দ আবারও বলেন, আমাদের কাছে আর মাত্র 1.5 দিন সময় আছে মা। পরশু সন্ধে 8টায় অমাবস্যা লাগছে। এর মধ্যে আমাদের ইরানির সম্পর্কে সব খবর জোগাড় করে ফেলতে হবে। আর সেই যদি আসল অপরাধী হয়, তবে এই পাপের শাস্তি তো তাকে পেতেই হবে। আচ্ছা মা, তোমার কেন মনে হয় বলো তো যে এ কাজ ইরানি করলেও করতে পারে? দীপিকা একটু মনে মনে ভেবে গুছিয়ে শুরু করে ইরানির প্রথম তাদের বাড়ি আসা থেকে শুরু করে অন্যান্য সব ছোট বড় ঘটনা। দীপিকা তো মাঝে মাঝে ইরানিকে মানসিক ভারসাম্য বলেই মনে হতো। একটা জিনিস দীপিকা ইরানির মধ্যে লক্ষ্য করেছিল, যা তার মোটেও পছন্দ হয়নি। ইরানি রক্ত খুব পছন্দ করে, সে মানুষেরই হোক বা অন্য কিছু। মাছ ধুতে গিয়ে একদিন সে যেভাবে মাছের রক্তের ঘ্রাণ নিচ্ছিল, সেটা দেখে দীপিকার জাস্ট বমি পেয়ে গিয়েছিল। দীপিকার বলা কথাগুলো ব্রহ্মানন্দ এক মনে শুনে যাচ্ছিলেন। ঘটনা পরম্পরায় সাজালে সন্দেহের তীর কিন্তু ইরানির দিকেই যাচ্ছে। সবটা শুনে গুম হয়ে রইলেন ব্রহ্মানন্দ। তারপর একসময় প্রশান্তকে নিয়ে ঘরে দৌড় দিলেন। গুরু শিষ্যতে অনেক রাত অবধি আলোচনা চলল। দুজনেরই স্থির বিশ্বাস এ কাজের নেপথ্যে একজনই রয়েছে, এবং সে আর কেউ নয়, সে হলো ইরানি। তবু এত বড় কর্মযজ্ঞে নামার আগে মনে কোনো সন্দেহ তারা রাখতে চান না। তাই তিনি হাতে পাওয়া সময়টাকে কাজে লাগাবেন। প্রশান্ত কাল সারা দিন স্বপন ও ইরানির ওপর নজর রাখবে, এই ঠিক করে দুজনে ঘুমোতে যায়। ব্রহ্মানন্দ চোখ বন্ধ করলেন ঠিকই, তবে ঘুম তারা যার আসছে না। তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করে রুধিরা মোকাবিলা করা যায়, কোন দিক থেকে শুরু করবেন তিনি। রুধিরার সাধনা অত্যন্ত নিম্নমানের তন্ত্র সাধনা। ব্রহ্মানন্দ তার জীবনকালে কাউকে কখনো এই সাধনা করতে দেখেননি। এই সাধনা বিনষ্ট করার পদ্ধতিও ব্রহ্মানন্দের অজানা। এই নিয়ে আর পড়াশোনা করবার বা খোঁজ খবর নেওয়া অসম্ভব নয়। হাতে সময় খুবই কম। পরশু অমাবস্যা লাগলেই রুধিরা হয়ে উঠবে অপরাজেয়। ওই দিনই সে তার ভোগকে নিয়ে নিজের জগতে ফিরে যাবে। দীপিকাকে বাঁচানোর কি তবে আর কোনো উপায় নেই? ভাবতে ভাবতেই ব্রহ্মানন্দের চোখের পাতা দুটো ভারী হয়ে আসে। সারা ঘর এক স্বর্গীয় সুবাসে ভরে যায়। একটা আধো ঘুম আধো জাগরণে ব্রহ্মানন্দ অনুভব করে তার মাথার কাছে কেউ একটা এসে দাঁড়িয়েছে এবং তাকে ধীরে ধীরে বলছে, তুমি এগিয়ে যাও, আমরা সকলে তো তোমার সাথেই আছি, তুমি এগিয়ে যাও। এরপর ব্রহ্মানন্দের আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় তার। তার মনে হয় সামনে বুঝি হঠাৎই খুলে গেল সমস্ত রহস্যের দ্বার। প্রশান্তও আজ ভোর ভোর উঠে পড়েছে। আজ আর তারা প্রাতঃভ্রমণে যাননি। সকাল সকাল স্নান খাওয়া সেরে প্রশান্ত তার জন্য বরাদ্দ কাজে বেরিয়ে পড়েছে। সারাদিন বেশ উৎকণ্ঠার মধ্যে দিয়েই কেটেছে সকলের। সন্ধে প্রশান্ত ফিরতেই প্রশান্তর হাসি হাসি মুখটা সকলকে বুঝিয়ে দিল যে তাদের ধারণা মিলে গেছে। স্বপন আজ কারখানায় যায়নি, সে সকালে উঠেই চলে গেছে ইরানির বাড়ি। আজ সারাদিন তারা বাড়িতেই ছিল। বিকেলে দুজনে হয়তো একটু বেরিয়েছিল। ফেরার সময় স্বপন ইরানিকে বাড়ি পৌঁছে ফিরে গেছে। তবে দুজনের কথোপকথন যেটুকু কানে এসেছে, স্বপন হয়তো কাল পরশুর মধ্যে বাইরে কোথাও যাবে। প্রশান্ত থামতেই লাফিয়ে ওঠে ব্রহ্মানন্দ। এই তো সুযোগ, এই সুযোগকেই আমাদের কাজে লাগাতে হবে। দীপিকা, কাল সকালেই তুমি ওই বাড়ি ফিরে যাবে। ব্রহ্মানন্দের কথা শেষ হতেই চার জোড়া চোখ সবিস্ময়ে আছড়ে পড়ে তার দিকে। সারা রাত ভয়ঙ্কর দুশ্চিন্তা আর ভয়ে ভয়ে ঘুমই এলো না দীপিকার।
ওই বাড়িতে বিন্দুমাত্র সময় কাটানোর কোনো ইচ্ছে নেই। তার উপর একটা গোটা দিন তাকে ওখানে কাটাতে হবে। এটা ভাবলেই উষ্ণ ধারায় ভিজে যাচ্ছে তার মাথার বালিশ। সকাল থেকে ব্রহ্মানন্দ তাড়া দিতে লাগলেন দীপিকাকে বাড়ি ফেরার জন্য। দীপিকা স্নান সেরে কাকিমা কাকুকে প্রণাম করে এক বুক ভয় নিয়ে ফিরে চলল সেই শ্মশানপুরীতে। বাড়ির একটা চাবি তার কাছে আগে থেকেই ছিল, সেটা দিয়েই খুলে ফেলল সে বাড়ির দরজা। রাস্তা অবধি তাকে এগিয়ে দিয়ে গিয়েছিল প্রশান্ত। ঘর খুলে ঢুকতেই দীপিকার ঘরের অবস্থা দেখে বমি পেয়ে গেল। সারা ঘরের একই অবস্থা করেছে স্বপন। বাড়িটা যেন একদিনেই একটা জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে। অশুভ শক্তির আখড়া হয়ে উঠেছে যেন এই বাড়িটা। ঘরের ইতি উতি বেড়ালের লোম, পাখির পালক, শুকিয়ে যাওয়া রক্ত ছড়িয়ে আছে। বাড়িতে ঢোকার পর থেকেই দীপিকার শরীরটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। যদিও সন্ধ্যের দিকে গুরুদেব ও প্রশান্ত আসবেন এবং কি হবে তা সবই দীপিকা জানে, কিন্তু তাও সে সন্ধে অবধি একা একা কি করে থাকবে এই বাড়িতে? দীপিকা খানিকক্ষণ চুপচাপ বসে থেকে ঘরগুলো গোছাতে শুরু করলো। কাজের মধ্যে থাকলে ভয়টা একটু কমই লাগে। একটা সময় তার ঘর গোছানো প্রায় শেষ হলো। বেলা 1টা বাজে। বেশ খিদেও পেয়ে গেছে। কাকিমা টিফিন বক্সে লুচি আলুর দম দিয়েছে। যদিও জীবন মরণের সীমানা ছাড়িয়ে সেই খাবার যে তার গলা দিয়ে নামবে না তা সে ভালোই জানে। 1:30টার দিকে কাকিমা ফোন করে খেয়ে নেওয়ার জন্য জোরাজুরি করতেই খানিকটা খাবার খেয়ে নিল দীপিকা। এরপর সে বেসিনে হাত ধুতে গিয়ে কলটা খুলতেই জলের বদলে বেরিয়ে এলো লালচে তরল। দীপিকা ভয়ে চিৎকার করে উঠতেই রান্নাঘর থেকে একটা খিলখিলে হাসির আওয়াজ শোনা গেল। দীপিকার মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। কোনো মতে কলটা বন্ধ করে হাতটা কাপড়ে মুছে ঘরের মধ্যে গিয়ে বসে পড়ল। দীপিকা জানে যে তার জন্য আজ পৃথিবীর কোনো স্থানই নিরাপদ নয়। বসে থাকতে থাকতে ক্লান্ত শরীরটা কখন যেন ঘুমের কোলে ঢলে পড়েছিল কে জানে। হঠাৎই তলপেটে একটা তীব্র যন্ত্রণার কারণে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। প্রথমে তার একটু মনে করতে অসুবিধে হচ্ছিল তার বর্তমান অবস্থানটা। কয়েক মুহূর্ত পরেই তার সব কিছু মনে পড়তেই ভয়ের একটা চোরা স্রোত তার শিরদাঁড়া বেয়ে নিচের দিকে নামতে থাকলো। তার পেটের তলদেশের ব্যথাটা মৃত্যু ভয়ের মাত্রা আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। দীপিকা বুঝতে পেরেছে যে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। ধীরে ধীরে উঠে পড়ে সে। অন্ধকারে হাতড়ে হাতড়ে পৌঁছয় সুইচ বোর্ডের কাছে। সুইচ দিতেই খট করে শুধুমাত্র একটা শব্দ হয়, তবে কোনো আলো জ্বলে না। আবার সুইচ টেপে দীপিকা। না, আলোর বিন্দু মাত্র লেশও নেই। এবার প্রচন্ড ভয়ে পাগলের মতো সুইচ টিপতেই থাকে। তবে কিছুতেই কিছু হয় না। এবার জোরে চিৎকার করে কাঁদতে থাকে সে। কতক্ষণ যে এভাবে একটানা কেঁদেছে সে তা জানে না। এক সময় তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে বাইরে থেকে। ডাকটা কানে যেতেই সতর্ক হয়ে যায় দীপিকা। ই আবার কোনো ফাঁদ নয় তো? হয়তো বাইরের দুর্নিবার অপশক্তি এই ফাঁদ পেতে ঘরে ঢুকতে চায়। বাইরের ডাক বেড়েই চলেছে। একসময় দীপিকার মনের সন্দেহটা একটু কাটে। কোনো ক্রমে অন্ধকারে হাতড়ে হাতড়ে বড় দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে কে বাইরে? ও প্রান্ত থেকে ভরার পুরুষালী গলায় উত্তর আসে, আমরা। দরজা খোলো দীপিকা। প্রশান্তর গলা শুনে সে যেন প্রাণ ফিরে পায়। চোখের জল মুছে খুলে দেয় দোর। আর সাথে সাথেই ঘরের আলোগুলো জ্বলে ওঠে। দীপিকা ব্রহ্মানন্দ আর প্রশান্তকে দেখে যতটা না স্বস্তি পায় তার চেয়েও বহু গুণ অবাক হয় প্রশান্তদের সাথে আসা আর একজন অতিথিকে দেখে। তিনজনে ঘরে ঢুকতেই ব্রহ্মানন্দ দরজা বন্ধ করে দেয়। প্রশান্ত তার সঙ্গে আনা অতিথিকে
ঘরের এক কোণে দড়ি দিয়ে বেঁধে রেখে যজ্ঞের বেদি গোছাতে শুরু করে। হাতে বেশি সময় নেই, যা করার অমাবস্যা লাগার আগেই করতে হবে। একবার অমাবস্যা লেগে গেলে রুধিরাকে অপরাজিত করা অসম্ভব হয়ে পড়বে। প্রশান্ত যজ্ঞবেদী সাজাতেই ব্রহ্মানন্দ আর প্রশান্ত নিজেদের গাত্রবন্ধন করে, দীপিকারও দেহবন্ধন করে এবং মনে মনে একবার মা চণ্ডী আর শ্মশান ভৈরবকে প্রণাম জানিয়ে মা চণ্ডীর পুজো শুরু করে। একটা যন্ত্র এঁকে তার উপর মেটে সিঁদুর, হলুদ আর বেলপাতা দিয়ে তার উপর একটা আঙুল দিয়ে রাখলো প্রশান্ত। আর ব্রহ্মানন্দ মন্ত্রপাঠের সাথে যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে লাগলেন। ব্রহ্মানন্দের দৃঢ় কণ্ঠের মন্ত্রোচ্চারণে যজ্ঞের আগুন দীপিকার ঘরের ছাদ ছুঁয়েছে। যজ্ঞের আগুনে প্রদত্ত ঘৃতাহুতি সারা ঘরে এক মঙ্গল বাতাবরণ ছড়াচ্ছে। সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে যজ্ঞের সুমিষ্ট সুবাস। কতক্ষণ এভাবে কেটেছে তা জানে না। দীপিকা এক দৃষ্টে যজ্ঞের আগুনের দিকে তাকিয়ে আছে। একসময় দীপিকার মনে হলো পিছনের বাগানে যেন ভূমিকম্প হচ্ছে, তার প্রভাব এসে পড়ছে এই বাড়ির ওপরেও। ঘরের মেঝে ভীষণভাবে কাঁপছে আর বাড়ির পেছনের জমিতে ফাটল ধরে গিয়েছে। সেই ফাটল থেকে নির্গত হচ্ছে ঘন কালচে শনির ধারা। আর একটি বিশেষ স্থান ফুঁড়ে উপরে উঠে আসছে একটা ভয়ানক কদাকার মূর্তি, যার একটা দেহতেই অবস্থান করছে দুটি মাথা, দুজোড়া চোখ, ভয়ঙ্কর মুখব্যাদানে একজোড়া সদন্ত। মূর্তিটি সম্পূর্ণ উলঙ্গ। মূর্তির মাথার চুলগুলো কালনাগিনীর মতো বাতাসে উড়ে বেড়াচ্ছে। মূর্তিটির দু চোখে জমে রয়েছে শতাব্দী প্রাচীন খিদে। প্রবল আক্রোশে সে তার চারপাশ দেখছে। তা শুধু শুধু রক্ত চাই, রক্ত। রক্তেই তার শুরু আর রক্তেই তার শেষ। তবে যে সে রক্ত নয়, নারী শরীরের নিঃসৃত রক্ত। তার বড় প্রিয় সেটি। মূর্তি বাতাসে গহ্বরযুক্ত নাকটা ভাসিয়ে কি যেন একটা ঘ্রাণ নিল। তারপর মুখে একটা কুটিল হাসি ফুটিয়ে এক লাফ দিয়ে বাড়িটার দিকে এগোতে লাগলো। দীপিকা হঠাৎই দেখলো সারা ঘরে আলোগুলো দপদপ করে জ্বলে নিভে গেল আর বড় দরজাটা সশব্দে খুলে গেল। সেই দরজা দিয়ে ঢুকে এলো একটা কালো অন্ধকার। ঘরের তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে শুরু করেছে। ব্রহ্মানন্দ কিছু টের পেয়েছেন, সেও তার মন্ত্রোচ্চারণের জোর বাড়িয়ে দিয়েছে। দীপিকা অনুভব করছে একটা ঘূর্ণিঝড় যেন তার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রবল আক্রোশে, কিন্তু কিছুতেই তাকে স্পর্শ করতে পারছে না। দীপিকা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। নিঃশ্বাসটাও যেন নিতে ভুলে গেছে। সে বুঝতে পেরেছে যে সে এসেছে। বাতাস ভরে গেছে একটা নারকীয় গন্ধে। একটা চাপা গর্জন কানে আসছে তার। ভয়ে ভয়ে একবার চোখ খুলে প্রশান্ত আর ব্রহ্মানন্দকে দেখলো দীপিকা। দুজনেই এক মনে কাকে যেন ডাকছে। এদিকে গজরানিও বাড়ছে। হাতের সামনে থাকা শিকার যখন কোনো ক্ষুধার্ত পশু না স্পর্শ করতে পারে, তখন ঠিক এমনই হয়। অন্ধকারে ক্রমশ স্পষ্ট হচ্ছে দুজোড়া কালচে সবুজ চোখ। দীপিকার চারপাশে বেষ্টিত বলয় বারবার ধাক্কা ফিরে গিয়ে পুনরায় আরো বেশি শক্তি সঞ্চয় করে ফিরে আসছে নরকের মূর্তিমান ত্রাস। কিন্তু হার পারছে না সে। শিকারকে বারংবার ব্যর্থ আঘাত করতে করতে সে নিজেও যথেষ্ট আহত। সে বুঝতে পারছে যে তার নিজেরও শক্তি ক্ষয় হতে শুরু করেছে। আর যদি সে রক্ত না পায় তবে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তার জন্য দেওয়া ভোগ সে গ্রহণ করতে যখন পারেনি, তখন ভোগদাতাকে তো সে ছাড়বে না। জমাট বাঁধা অন্ধকারটা প্রায় বেরোতে যাবে, ঠিক সেই সময় তার নাকে আসে তার প্রিয় শনিত ঘ্রাণ। প্রাণ ভরে একবার গন্ধ নেয় রুধিরা। এই গন্ধ যে তার বড়ই প্রিয়। অর্থাৎ এ ঘরে কোথাও আছে রুধিরার পরম প্রিয় খাদ্যবস্তুর মালকিন। আতিপাতি করে খুঁজতে খুঁজতে একসময় চোখ যায় ঘরের এক কোণে দড়ি দিয়ে বাঁধা একটা নারী শরীরের দিকে। একটা নারকীয় হাসি হেসে এগোতে থাকে সে। পেয়েছে, সে তার পরম প্রিয় খাদ্যবস্তুর সন্ধান পেয়ে গেছে। ক্লোরোফর্মের প্রভাব কেটে যেতেই জ্ঞান ফিরেছে ইরানির। চোখ খুলে দেখে একটা অন্ধকার ঘর,
কিছু দূর একটা যজ্ঞের আগুন দেখে প্রথমে কিছুই বুঝতে পারছিল না সে। ধীরে ধীরে তার দুপুরের দৃশ্যগুলো মনে করতে থাকে। আজ দোকানে ইরানি যায়নি। সে ভেবে নিয়েছে যে ও কাজ আর সে করবে না। এতদিন পর সে যখন তার ভালোবাসাকে ফিরে পেয়েছে, সে এখন তাকে নিয়ে মনের সুখে ঘরকন্যা করবে। সে শুধু বিয়ের অপেক্ষায় আছে। দুপুরবেলা খাওয়ার পর একটু গড়াতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দে এগিয়ে গিয়ে দরজা খুলতেই একটা বছর 27-এর যুবক হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে দেখে। কাগজটা ইরানিকে দেখিয়ে ঠিকানাটা জিজ্ঞেস করে। ইরানি মন দিয়ে পড়ছিল কাগজটা। তারপর কি যেন একটা হলো, ইরানির আর কিচ্ছু মনে নেই। কিন্তু এখন সে কোথায়? তাকে বেঁধে রাখাই বা হয়েছে কেন? আর দূরেও কিসের যজ্ঞ? অন্ধকারে চোখ সইতে ইরানি দেখে তার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে নরকের সেই মূর্তিমান বিভীষিকা। ইরানি স্মৃতি হাতড়াতে শুরু করে। সে নিশ্চিত যে তার সামনে অগ্রসর হতে থাকা বিভীষিকাটিকে সে আগেও চাক্ষুষ করেছে, কিন্তু এই মুহূর্তে যেন তার স্মৃতিও তার সাথে প্রতারণা করছে। ক্রমশই এগিয়ে আসছে প্রাণীটা। ইরানি ওঠার চেষ্টা করে বুঝলো যে তার সারা শরীর শক্ত রশির বন্ধনে আবদ্ধ। চেঁচাতে গিয়ে গলা থেকে তার স্বরও বের হচ্ছে না। এদিকে ক্রমশই মূর্তিমান মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। প্রাণ ভয়ে আবারও চেঁচাতে যায় ইরানি, কিন্তু তার গলা দিয়ে শুধু একটা গোঙানির আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। ইরানি ইশারায় ডাকতে থাকে তার থেকে কয়েক হাত দূরে বসে থাকা জনা তিনেক মানুষ দলটাকে। আশ্চর্য, এরা কি ইরানির উপস্থিতি সম্বন্ধে অবগতই নয়? ওরা কি বুঝতে পারছে না যে আর কয়েক মুহূর্ত পরে ইরানির সাথে ঘটতে চলা দুর্ঘটনাটা? প্রাণীটা আরো এগিয়ে এসেছে ইরানির কাছে। যজ্ঞের আগুনটাকে আরো একবার উস্কে দেন ব্রহ্মানন্দ। আর সেই আলোতে ইরানি দেখল অদূরে যজ্ঞবেদীর একধারে বসে থাকা মেয়েটি আর কেউ নয়, দীপিকা, ইরানির জীবনের সবচেয়ে বড় ও প্রধান শত্রু। তবে ও এখানে কি করছে? তবে কি ওই কোনো পাল্টা চাল দিয়েছে? নিশ্চয়ই তাই হবে। রুধিরা আরো কয়েক পা এগিয়ে এসেছে ইরানির দিকে। ইরানির মুখের অভিব্যক্তি তার মনে এক ব্যঙ্গাত্মক হাসি সৃষ্টি করেছিল। ইরানির এবার ধীরে ধীরে সব মনে পড়ে যাচ্ছে। আরে, এই মূর্তি তো সে রঞ্জামার ঘরে দেখেছিল। আর এটাকেই তো রঞ্জামার নির্দেশে সে দীপিকার বাড়ির পেছনে পুঁতে দিয়ে এসেছিল। তাহলে এটা এখানে এলো কি করে, তাও আবার জীবন্ত রূপে? আর কিছু ভাবার আগে ইরানি দেখে রুধিরা তার বড় বড় সর্পিল জিহ্বা দিয়ে ইরানির রজস্রাবের রক্ত আকণ্ঠ পান করছে। আর তার সাথে একটা তীব্র জ্বালা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ইরানি মৃত্যু ভয় আরো জাঁকিয়ে বসতে শুরু করেছে। তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তার হৃদয় তীব্র চাপ সহ্য করতে না পেরে বিদ্রোহ করবে। রুধিরার একজোড়া সর্পিল জিভ ক্রমশই ইরানির সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ইরানি আর পারে না, একটা মরণ আর্তনাদ করে ঢলে পড়ে ধরার বুকে। রুধিরা সেই দৃশ্য দেখে একটা রক্ত জল করা হাসি হেসে ওঠে। রুধিরা যেই ঝাঁপাতে যাবে ইরানি কণ্ঠনালী লক্ষ্য করে, ঠিক সেই মুহূর্তেই সারা ঘর একটা নীলাভ আলোয় ভরে যায়। আর সেই আলোর উৎসস্থল ব্রহ্মানন্দের আঁকা সেই যন্ত্র। রুধিরা এক মুহূর্তের জন্য থমকায়, আর ঠিক সেই মুহূর্তেই নীল আলোটা তার গায়ে গিয়ে পড়তেই অদ্ভুত একটা আর্তনাদ করে রুধিরা সারা শরীরটা মহাশূন্যে বিলীন হয়ে যায়। একটা অশুভ সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়। এরপর নীলাভ আলোটা ছোট হতে হতে ক্রমশই ওই যন্ত্রের মধ্যে মিলিয়ে গেল। আর একসময় যন্ত্রটাও অদৃশ্য হয়ে গেল। ব্রহ্মানন্দ মন্ত্রোচ্চারণ বন্ধ করে যজ্ঞের আগুনকে নির্বাপিত করলেন। প্রশান্ত উঠে গিয়ে ঘরের আলো জ্বেলে দিল। ব্রহ্মানন্দ প্রশান্তকে ইঙ্গিত করলেন ইরানির অবস্থা দেখার জন্য। প্রশান্ত কাছে গিয়ে দেখে যে ইরানির সারা শরীর কেমন অদ্ভুতভাবে বেঁকে গেছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। ব্রহ্মানন্দ প্রশান্তকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলে। খানিক বাদে অ্যাম্বুলেন্স এসে ইরানিকে নিয়ে যেতেই সকলে রওনা দিলেন অনুরাধা দেবীর বাড়ির উদ্দেশ্যে।
অনুরাধা দেবীরা দরজা খুলে অপেক্ষা করছিলেনই। দীপিকাকে সশরীরে সুস্থ অবস্থায় দেখে দেহে যেন প্রাণ ফিরে এলো তাদের। ব্রহ্মানন্দ ও প্রশান্তকে বড্ড ক্লান্ত দেখাচ্ছিল। অনুরাধা দেবী ওদের হাত মুখ ধুতে বলে খাবার বাড়তে গেলেন। খেয়ে নিয়ে যে যার ঘরে গিয়ে দৌড় দিল। অনুরাধা দেবী ও অচিন্তবাবু ওখানকার ঘটনা জানতে উৎসুক হলেও দীপিকাদের ক্লান্ত চেহারা দেখে আর বিশেষ খাটালো না। পরদিন খাবার টেবিলেই গুরুদেব সকলের কৌতূহল নিরসন করলেন। সবটা শুনে অনুরাধা দেবী বললেন, আচ্ছা বাবা, শেষের দিকে এমন কি হলো যে ওরকম ধুরন্ধর দুর্ধর্ষ দানবী লেজ গুটিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়েই পালালো? এই প্রশ্নটা কাল রাত থেকে দীপিকার মাথাতেও ঘুরপাক খাচ্ছিল। শেষ দিকে সে নিজ আসনে বসে থাকলেও কেমন যেন ঘোরাচ্ছন্ন হয়ে পড়েছিল। কিছুই তারা স্পষ্ট মনে নেই। ব্রহ্মানন্দ একবার প্রশান্তর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কোনো শুভ শক্তির সামনে যত ভয়ানক অশুভ শক্তি আসুক না কেন মা, তাকে আর বেশিক্ষণ দণ্ডায়মান থাকতে পারে রে। এক্ষেত্রেও তাই হয়েছে। রুধিরাকে অপরাজিত করার জন্য আমি দেবী চণ্ডীকে আহ্বান করেছিলাম। মা আমার ডাকে সাড়া দিয়েছেন। অশুভ শক্তিকে বিনাশের জন্য যুগে যুগে মা যেমন বিভিন্ন রূপ ধরে আবির্ভূতা হয়েছিলেন, ঠিক তেমনি এবারও মা তার ভক্তের ডাকে দুষ্টের বিনাশ করতে আবির্ভূতা হয়েছিলেন। কয়েক মুহূর্তের জন্য তার দিব্য তেজে অশুভ শক্তির প্রতীক রুধিরা চূর্ণ বিচূর্ণ হয়ে মহাকাশে বিলীন হয়ে গিয়েছে। শেষের কথাটুকু বলতে গিয়ে ব্রহ্মানন্দের গলার স্বর আবেগে বুঝে আসে। তার সামনে শ্রোতা আসনে বসে থাকা মানুষগুলির হাত আপনা থেকেই জোর হয়ে আসে। সেদিনই বিকেলে স্বপনদা বাড়ি ফিরে ছুটে আসে অনুরাধা দেবীর বাড়িতে দীপিকাকে খুঁজতে। বিগত কয়েক মাসের ঘটনা তার কিচ্ছু মনে নেই। সে জানিয়েছে যে সারাদিন সে কেমন একটা ঘোরে থাকতো। চোখের সামনে একটা ঝাপসা পর্দা সৃষ্টি হয়েছিল। রাতে বাড়িতে অদ্ভুত পরিবেশ তৈরি হতো। সারা বাড়ি কারো যেন দখলে চলে গিয়েছিল। দীপিকা যেন তার মন থেকেই ধীরে ধীরে মুছে যাচ্ছিল। কিন্তু কাল রাতে যে কি হলো, তার চোখের সামনে সেই ধূসর পৃথিবীটা সরে যেতেই স্বপনের স্মৃতিশক্তি পুনরায় ফিরতে শুরু করলো। আজ সকালে সে সব কাজ ফেলে তাই দীপিকার কাছে আসার জন্য বেরিয়ে পড়েছে। ব্রহ্মানন্দ বোঝেন যে স্বপন সত্যিই বলছে। সে এতদিন বশীকরণের প্রভাবে বশীভূত ছিল। সে যা বলছে তা প্রত্যেকটা সত্যি। দীপিকাও সব ভুলে গিয়ে ফিরে আসে স্বপনের কাছে। এই খেলায় স্বপনের ভূমিকা শুধু একটা ট্রফির মতো ছিল, যেন যে জয়লাভ করবে ট্রফি তার ঘরেই যাবে। অশুভ অসত্য শক্তিকে হারিয়ে জিতে গেল দীপিকার নিঃস্বার্থ ভালোবাসা। রাতটা কাটিয়ে সকালের দিকে প্রশান্ত ও গুরুদেব ফিরে এলেন। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফোন এসেছিল। ইরানির জ্ঞান ফিরেছে, তবে সে সারা জীবনের মতো কথা বলা ও চলাফেরার শক্তি হারিয়েছে। ডাক্তাররা জানিয়েছেন অপরিসীম ভয়ে এই অবস্থা হয়েছে। প্রশান্ত ব্রহ্মানন্দকে পুরোটা জানালো। ব্রহ্মানন্দ বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। বাপ 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 তো বাপকেও ছাড়ে না। পাপের শাস্তি সকলকেই পেতে হবে। তা বাঁচালেন কেন ওই হিংসুটে মেয়েটাকে? সেদিন তো রুদিরা ওকে নিয়ে গেলেই বেশ হতো। তাহলে সমস্যা বাড়ত বই কমতো না। রুধিরা যদি সেদিন ইরানিকে হত্যা করত, তবে ইরানির প্রতিহিংসা পরায়ণ আত্মা আরো দ্বিগুণ শক্তি সঞ্চয় করে প্রতিশোধের টানে ফিরে আসত। এতে দীপিকা স্বপন সহ আরো অনেক মানুষ ক্ষতিগ্রস্তই হতো। এর থেকে এই বেশ ভালো। আমৃত্যু নিজের কৃতকর্মের ফল ভোগ করবে সে। আর আমাদের কাজ তো হিংসা নয় প্রশান্ত, বিদ্বেষ নয়, শুধু ক্ষমা আর শান্তির বাণী বিলিয়ে দেওয়া সকলের মধ্যে। ব্রহ্মানন্দের শেষ কথাটা প্রশান্তর গুরুদেবের প্রতি শ্রদ্ধার মাত্রা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। ব্রহ্মানন্দ একটু থেমে বলেন, তবে রুধিরা কিন্তু তার নিয়ম মতো তার জগতে একজনকে নিয়ে গেছেই। কখনো কখনো খাদকই তো খাদ্যে পরিণত হয়, তা জানো তো? এক্ষেত্রেও তাই হয়েছে। প্রশান্তর বুঝতে অসুবিধা হয় না যে ব্রহ্মানন্দ কার কথা বলতে চাইছেন। সত্যি এই ধরনের মানুষ এইসব অপদেবতার থেকেও বহুলাংশে ভয়ানক।
কান্তক প্রতিদিন সকালে গাঁজার ছিলিম বানিয়ে মাকে ডাকে। আজ অনেকক্ষণ ডাকার পরও দরজা না খোলায় দরজা ভেঙে ফেলে কান্তক। দেখে কোথাও মায়ের চিহ্ন মাত্রও নেই। সারা ঘর একটা ভয়ানক দুর্গন্ধে ভরে গেছে। রোদের আলোটা ভালো করে ঘরে পড়তেই কান্তক শিউরে ওঠে। সারা ঘর চর্বি, মাংস আর নাড়ি ভুড়িতে ভর্তি, কোনো দেহ ফেটে গেলে যেমন হয় সেরকম। আর ঘরের এক কোণে রোদের আলোয় ঝলমল করছে সেই বেগুনি রঙা উলঙ্গ চিন্ময়ী নারী মূর্তি। আপনারা শুনছিলেন লেখিকা দিয়া দের লেখা রুধিরা গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের অন্যান্য গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফিউচার নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকেও নিশ্চয়ই ক্লিক করবেন। আজকে তবে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।